ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাসটা আমি আসলে কি তোমাদেরকে পাঠাচ্ছি। দেখো, অনলাইন ক্লাস দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ধ্বনিতত্ত্বের দ্বিতীয় আলোচনা। মূলত হচ্ছে এটা কি ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের 2 নম্বর লেকচার আমরা আলোচনা করছি। ঠিক আছে, 2 নম্বর যে সূত্রটি এটা হলো তোমাদের স্বরসংগতি। আজকের ক্লাসে প্রথম যে টপিকটি সেটি হচ্ছে স্বরসংগতি। আমি স্বরসংগতির সংজ্ঞাটা লিখে দিয়েছি। দেখা হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর কোনো স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসংগতি বলে। তাহলে কোথাও শব্দের একটা জায়গায় স্বরধ্বনি আছে, শব্দটার এই স্বরধ্বনিটা পরিবর্তন হয়ে অন্য একটা স্বরধ্বনির কি স্বরধ্বনিতে রূপান্তরিত হবে। তো এই ব্যাপারটাকে মূলত স্বরসংগতি বলা হয়। যেমন ধরো এখানে শব্দটা আছে দেশি, এখানে আছে দেশি, একটু চেঞ্জ আসতে হবে। এখানে দেশির মধ্যে দয়ের সঙ্গে একার ছিল, কিন্তু এখানে দয়ের মধ্যে এসে কি একার না হয়ে রস্যইকার হয়েছে। এখানে দেখো বিলাতি শব্দটার মধ্যে কি ছিল, এখানে লয়ের সঙ্গে আকার ছিল, ঠিক আছে, এখানে রস্যই ঠিক আছে, মাঝখানে আকার ছিল। কিন্তু এখানে দেখো এই রস্যই ঠিক আছে, এই রস্যই ঠিক আছে, কিন্তু মাঝখানে আকারটা বদলে এখানে রস্যইকার হয়েছে। তো এই ব্যাপারটাকে মূলত কি ব্যাকরণে কি স্বরসংগতি বলা হয়। তো স্বরসংগতি আবার কয়টা ভাগ রয়েছে? 5টা ভাগ রয়েছে। অর্থাৎ স্বরসংগতি 5 ধরনের। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রগত স্বরসংগতি, দ্বিতীয়টা হচ্ছে পরাগত স্বরসংগতি, তৃতীয়টা হচ্ছে মধ্যাগত স্বরসংগতি, 4 নাম্বার হচ্ছে কি অনন্য স্বরসংগতি, আর 5 নাম্বার হচ্ছে কি চলিত ভাষার স্বরসংগতি। আমি নম্বরগুলো ক খ গ দিয়ে রেখেছি, তোমাদের বইতে দেওয়া আছে। প্রগত স্বরসংগতিতে কি খুব সংক্ষেপে আমি লিখেছি, দেখো আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর কি পরিবর্তন হওয়া। আদি স্বর মানে হচ্ছে শব্দের শুরু, আদি মানে কি প্রথম, শব্দের শুরুতে যে স্বরবর্ণটা আছে সেটি কি হবে পরিবর্তন হয়ে যাবে, এবং কি হয়ে যাবে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন। খেয়াল করো এখানে আদি স্বরে কি আছে রস্যকার আছে, এখানে কি আছে আকার। তাহলে এই আদি স্বরের কারণে এই অন্তঃস্বর আকারটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আদি স্বর রস্যকার থাকলে অন্তঃস্বর আকারটা ওকার হয়ে যায়। সোজাসুজি কথা, আদি স্বর রস্য থাকলে অন্তঃস্বর আকারটা ওকার হয়ে যায়। তাই এখানে মূলা হয়েছে কি মূল। তেমনি দেখো এখানে আদি স্বর রস্যকার থাকার কারণে অন্তঃস্বর আকারটা ওকার হয়ে গেছে, তাহলে তুলা কি হয়েছে কি তুলে। এই ব্যাপারটাকে মূলত কি বলা হয় প্রগত স্বরসংগতি। দ্বিতীয়টা হচ্ছে কি দেখো পরাগত স্বরসংগতি। এটাতে আবার উল্টাটা, এটার উল্টাটা বলছে অন্তঃস্বর অনুযায়ী আদ্যস্বর পরিবর্তন। অর্থাৎ শেষ স্বরবর্ণের কারণে আদিস্বর পরিবর্তন হবে। যেমন ধরো এখানে দেখো শব্দটা আছে দেশি, এখানে আছে কি দেশি, তাহলে এখানে অন্তঃস্বর হচ্ছে রস্যই, ঠিক আছে, আদিস্বর হচ্ছে একার, কিন্তু এই অন্তঃস্বরের কারণে আদিস্বর একার পরিবর্তন হয়েছে। পরিবর্তনে কি হয়েছে অন্তঃস্বরের মতোই হয়েছে, অর্থাৎ একার বদলে রস্যইকার হয়েছে। এই যে পরিবর্তন এটাকে মূলত বলা হয় কি পরাগত স্বরসংগতি। তোমাদের বইতে আরেকটা দেওয়া আছে আখোয়া থেকে এখো, দেখে নিবা। এরপর গ নাম্বার দেওয়া আছে কি মধ্যাগত স্বরসংগতি। মধ্যাগত স্বরসংগতি খুবই সহজ, এটা হচ্ছে আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন। অর্থাৎ আদিস্বর যা আছে অন্তঃস্বর যা আছে মাঝখানের স্বরবর্ণটা আদিস্বর এবং অন্তঃস্বরের মতোই হয়ে যাবে। তার মানে শব্দের মধ্যে আদিস্বর এবং অন্তঃস্বর একই রকম থাকবে, মধ্যস্বরবর্ণটা একটু ভিন্ন থাকবে, কিন্তু আদিস্বর এবং অন্তঃস্বরের চাপে মধ্যস্বরটা তাদের মধ্যেই হয়ে যাবে। যেমন দেখো বিলাতিটা একটু বলেছি, দেখো বিলাতি শব্দের মধ্যে আদিস্বর রস্যই অন্তঃস্বর রস্যই, মাঝখানটা হচ্ছে কি আকার। তাহলে এই আদিস্বর এবং অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বরটা পরিবর্তন হবে, অর্থাৎ আদিস্বর এবং অন্তঃস্বরের মতোই মধ্যস্বরটা রূপান্তরিত হবে, মধ্যস্বর পরিবর্তিত হবে। তাহলে এই জন্য দেখো শব্দটির মধ্যে কি হচ্ছে বিনীতি, মানে এখানে যে আকারটা ছিল এই আকারটা কি হয়েছে এটা লয়ের মধ্যে এসে রস্যইকার হয়েছে, কারণ আদিস্বর রস্যই অন্তঃস্বর রস্যই, তাহলে মাঝখানটাও কি তার মতোই হয়ে যাবে। এটাই হচ্ছে কি মধ্যগত স্বরসংগতি। ঘ নম্বরে আসো অনন্য স্বরসংগতি। অনন্য স্বরসংগতি বলা হয়েছে আদ্য ও অন্ত দুই স্বরেই কি যখন পরিবর্তন হবে, অর্থাৎ আদিস্বর এবং অন্তঃস্বর দুটোই পরিবর্তন হবে। এই প্রথমটা পরেরটার মতো হবে, পরেরটা প্রথমটার মতো হবে এমনটা নয়, দুটোই চেঞ্জ হয়ে দুটো নতুন বর্ণ কি আসবে। তারপরে এখানে আছে শব্দটার মধ্যে মোজা, এখানে আদিস্বর হচ্ছে ও, অন্তঃস্বর হচ্ছে কি আ, অর্থাৎ কি আকার। এখানে ও এখানে ওকার আছে, এবার মানে ও, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আদিস্বর আছে ওকার, অন্তঃস্বর আছে আকার, দুটোই পরিবর্তন হয়ে দেখো আদিতে হয়েছে রস্যকার, অর্থাৎ এই যে রস্য, অন্তঃস্বর কি হয়েছে দেখো অন্তঃস্বরে হয়েছে ওকার, অন্তঃস্বর হয়েছে ওকার। সোজাসুজি কথা হচ্ছে যে এখানে দেখো দুটোই পরিবর্তন, যে আদিস্বরের কারণে অন্তঃস্বর পরিবর্তন হয়েছে, অন্তঃস্বরের কারণে অন্তঃস্বর দুটো নয়, দুটোই পরিবর্তন হয়ে দুটি বর্ণ আসছে। এই ব্যাপারটাকে মূলত বলা হয় কি অনন্য স্বরসংগতি। এবং এটা তোমাদের বইতে মূলত একটা নিয়মই কি দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে।
এবার অবশ্য চলিত ভাষার স্বরসঙ্গতি, এটা খুব সহজ, সাধু ভাষা থেকে চলিত ভাষার মধ্যে শব্দগুলো পরিবর্তন হবে, এই জন্য নাম হয়েছে চলিত ভাষার স্বরসঙ্গতি। খুবই সহজ, দেখো মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে, গিলা কি গেলা, তার মানে এই শব্দগুলো সাধু ভাষা, এই শব্দগুলো কি চলিত ভাষা। ঠিক একইভাবে হতে পারে মিলামেশা থেকে কি মেলামেশা, এই বিভাগটাকে বলতে বলা হয় কি চলিত ভাষার স্বরসঙ্গতি। তো শিক্ষার্থী, এরপর আমরা 8 নম্বর যে সূত্রটি পড়ছি, এর আগে যে সূত্রটি আমরা পড়লাম, ঠিক আছে, সেটা ছিল স্বরসঙ্গতি, সেটা ছিল 7 নম্বর। 8 নম্বর হচ্ছে সম্প্রকর্ষ বা সরলোপ। সম্প্রকর্ষ বা সরলোপ কি, এটা মূলত আমরা প্রথম যে নিয়মটা পড়েছিলাম স্বরাগম, এটা কিন্তু তার বিপরীত। ওখানে ছিল স্বরবর্ণের আগমন, আর এখানে হচ্ছে স্বরবর্ণের লোপ। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদি, মধ্য ও অন্তঃস্বর লোপ হওয়াকেই সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। তার মানে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের প্রথম স্বরবর্ণের পরিবর্তন হবে বা লোপ পাবে, মধ্য স্বরবর্ণ লোপ পাবে এবং অন্তঃস্বরবর্ণ লোপ পাবে। তা এই লোপটাকে মূলত কি বলা হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ, মানে স্বরবর্ণের লোপ। এটা খেয়াল করো, এখানে শব্দ আছে বসতি, এখানে হচ্ছে কি বস্তি, এখানে শব্দ আছে জানালা, এখানে কি আছে জানলা। কি চেঞ্জ আছে দেখো, বসতি যখন বলছি তখন বয়ের সঙ্গে যেমন অ আছে, তেমনি কি এই শয়ের সঙ্গে কিন্তু কি অ আছে। কিন্তু যখন আমি বসতি বলছি দেখো বয়ের সঙ্গে অ টিকে আছে, কিন্তু দন্তস্বর নিচে হর্ষণ দেওয়া হয়েছে, তার মানে এখানে কি অবর্ণটা নেই। এই যে স্বরবর্ণ অ ছিল মাঝখানে, এটি লোপ পেয়েছে। জানালা এর জয়ের মধ্যে কি ছিল আ, নয়ের মধ্যেও কি আ, লয়ের মধ্যেও কি আছে কি আ। তাহলে এই তিনটি আয়ের মধ্যে দেখো, যখন আমি শব্দ লিখেছি জানলা, তখন এই মাঝখানে আটা লোপ পেয়েছে, শব্দটা কি হয়েছে জানলা, জানালা জানলা। তো এই জানলাটা হচ্ছে কি মধ্য স্বরলোপের কি উদাহরণ। তো এরকম এই সম্প্রকর্ষ বা স্বরলোপ 3 ধরনের হয়, এটা হচ্ছে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্তঃস্বরলোপ। আদি স্বরলোপ মানে শব্দের শুরুর স্বরবর্ণটা কি লোপ পাবে। যেমন ধরো এখানে শব্দটা হচ্ছে অলাভু, অলাভু শব্দের শুরুর স্বরবর্ণ হচ্ছে অ, কিন্তু সেটা দেখো এখানে কি লোপ পেয়ে শুধু শব্দটা কি হয়েছে লাভু। যদিও পরবর্তীতে এই লাভু শব্দের থেকে লাভু শব্দ থেকে আমাদের লাভু শব্দটার কি ব্যবহার হয়েছে কথ্যরীতিতে চলিত বাংলায়, কিন্তু শব্দের শুরুতে ছিল এখানে অ, দেখো সেই অটা লোপ পেয়ে শব্দটা কি হয়েছে লাভু, লাভু থেকে পরবর্তীতে লাভ হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আদি শব্দ লোপ পেয়েছে। এবার মধ্য স্বরলোপ দেখো, শব্দের মাঝখানে স্বরবর্ণ লোপ পাবে, যেটা আমি একটু বলেছি বসতি শব্দের মাঝখানে যে বর্ণটা ছিল দন্তস্বর, এর সঙ্গে অ ছিল, কিন্তু যখন আমি বস্তি করছি তখন কি এই যে দন্তস্বরের সঙ্গে মাঝখানে স্বরবর্ণের সঙ্গে অ বর্ণটি আর এখানে উচ্চারিত হচ্ছে না। যেহেতু উচ্চারিত হচ্ছে না, তাই আমাদের কিন্তু অসংখ্য চিহ্ন দিয়ে আমরা লিখেছি, প্রকাশ করেছি। একইভাবে জানালা, এই যে মাঝখানে স্বরবর্ণ ছিল আ, কিন্তু সেখানে এসে সেই আটা এখানে আর নেই, তাহলে এটা হচ্ছে কি মধ্য স্বরলোপ। অন্তঃস্বরলোপ খুবই সহজ, শেষের স্বরবর্ণটি কি বিলুপ্ত হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। যেমন শব্দটি হচ্ছে আশা, আশা শব্দ সর্বশেষ বর্ণ হচ্ছে আ, কিন্তু দেখো তো এই আশা থেকে যখন আমরা শব্দটি কি বলি আশ, কি বলি আশ। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, তোমাদের জীবন সঙ্গীত কবিতার মধ্যে এই আশ শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে এই আশ, আশ মানে কিন্তু কি আশা, তাহলে আশা শব্দ শেষে আ ছিল, সেই আটা লোপ পেয়েছে। এবার আজি, দেখো আজি এ বসন্তে গান লিখেছে না, আজি এই শব্দটির শেষ বর্ণ হচ্ছে ই, কিন্তু যখন আজিকে আমরা আজ বলি তখন কিন্তু এখানে ই বর্ণটি আর থাকে না, তার মানে আজি শব্দের অন্ত বা শেষে যে শব্দ ছিল ই, সেটি লোপ পেয়ে আজ শব্দটি গঠিত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি অন্তঃস্বরলোপ। তাহলে এই হচ্ছে আমাদের সম্প্রকর্ষ বা স্বরলোপ। কিন্তু এখানে আমি আরেকটা সূত্র লিখে রাখছি, তোমাদের বুঝতে আসলে খুব সহজ। 9 নম্বর যে সূত্রটা ধ্বনি কি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হচ্ছে এরকম যে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন পরস্পর স্থান পরিবর্তন করবে। অর্থাৎ ধরো এখানে একটা ব্যঞ্জন বর্ণ আছে ক, এখানে তারপরে একটা ব্যঞ্জন বর্ণ আছে স, এটা স্বাভাবিক অবস্থায় এসেছিল, কিন্তু স্থান পরিবর্তন করা মানে কি এই কয়ের জায়গায় স চলে আসবে, ঠিক আছে, শয়ের জায়গায় ক চলে যাবে। ধরো এখানে ক এরপর স আছে, পরিবর্তিত হয়ে এই কয়ের জায়গায় আসবে স, আর এই শয়ের জায়গায় চলে যাবে কি ক। তো এরকম বিষয়টা হচ্ছে মূলত কি ধ্বনি বিপর্যয়। একটু দেখো খেয়াল করো, উদাহরণ দেখি। দেখো শব্দটা হচ্ছে রিক্সা, থেকে হচ্ছে কি রিক্সা। তার মানে রিক্সা যখন আমরা বলছি মূলত শব্দটা কি রিক্সা, কিন্তু এটাকে আমরা সবাই রিক্সা বলি। কিভাবে হয়েছে, রিক্সার শব্দের মধ্যে এই ক এবং স, এখানে প্রথমে দেখো ক, তারপরে কিন্তু কি স, কিন্তু আমরা উচ্চারণ করেছি একটু কি চেঞ্জ করে পরিবর্তন করে, দেখো যেখানে ক ছিল ওইখানে আমরা উচ্চারণ করলাম স, আর যেখানে কি ছিল স ছিল সেখানে নিয়ে গেছি আমরা কি ক। তাহলে দুটি ব্যঞ্জন বর্ণ ক এবং স তাদের স্থান পরিবর্তন করেছে, কয়ের জায়গায় স গেছে, কয়ের জায়গায় স এসেছে, আর হচ্ছে শয়ের জায়গায় কি ক গেছে, এটাকে মূলত বলা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। পরেরটা দেখো, এই যে এটাও এভাবে হয়েছে, দেখো প্রথমে ক তারপর স, তাহলে কি হয়েছে এখানে আমাদের গুণটা চেঞ্জ হয়ে গেছে, কয়ের জায়গায় স আসছে, শয়ের জায়গায় কি ক চলে গেছে, বাক্স বাস্ক। তাহলে কি হয়েছে, এখানে ছিল মাঝখানে ছিল ক, কিন্তু এখানে মাঝখানে আছে স, শেষে ছিল স, এই শয়ের জায়গায় চলে গেছে কি ক। তো এটাকে হচ্ছে বলা হয় কি ধ্বনি বিপর্যয়। ঠিক একইভাবে হচ্ছে পিশাচ থেকে কি পিশাচ,
পিশাচের মধ্যে কি খেয়াল করতো স বর্ণটা মাঝখানে চ বর্ণটা কি সবার শেষে, কিন্তু কি হয়েছে পরিবর্তন হয়ে এই স এর জায়গায় কি চ আসছে, আর কি ছিল যেখানে চ ছিল সেখানে কি সটা চলে গেছে। তো এটাকে বলা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। দুটো ব্যঞ্জন একই পরস্পরের প্রভাবে নিজেদের কি জায়গা পরিবর্তন করবে, এর জায়গায় ও ওর জায়গায় কি এ। তো এটাকে মূলত বলা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকছে, ইনশাআল্লাহ পরে বাকি কি সূত্রগুলো আলোচনা করা যাবে। আল্লাহ হাফেজ।